বর্তমান পরিস্থিতিতে যে দেশে একটা গণ অভ্যুত্থান হলো, নবজাগরণ হচ্ছে, মানুষের ভিতরে চিন্তা চেতনা আসতেছে এবং সংস্কারের কথা উঠছে। সো সেই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে কিছু প্রস্তাবনা শুনতে চাবো যে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং শিক্ষক নিয়োগ, শিক্ষক রাজনীতি, এই সবগুলি নিয়ে আমাদের কোন কোন ধরনের স্টেপ ইমিডিয়েটলি নেওয়া উচিত এবং কোন কোন জিনিস আমরা দেখা গেলো একটু লং টার্ম ফস্টার করতে পারি, যে যেমন ফান্ডিংয়ের ব্যবস্থা অবশ্যই সরকারের কাছ থেকে ভালো অ্যামাউন্টের ফান্ডিং আসতে হবে এবং ভালো রিসার্চ ফ্যাসিলিটি থাকতে হবে, সেটা তো অবশ্যই। কিন্তু ইউনিভার্সিটি ইনহেরেন্টলি কী ধরনের চেঞ্জ আনতে পারে নিজেদের স্ট্রাকচারের মধ্যে, এবং এই যে বিসিএস মুখী যে শিক্ষা, ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় যে লাইব্রেরিতে লাইন দিয়ে সবাই বিসিএস এর জন্য পড়তেছে, এই যে জিনিসগুলি ওভারঅল আপনি আমাদেরকে বলেন যে মানে আসলে আমরা কিভাবে এরকম 4 ইয়ার্স কলেজ, মানে আন্ডার গ্রাজুয়েট কলেজ থেকে কিভাবে আসলে রিয়েল বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে পারবো। আমি মনে হয় বিসিএস টা একটু আলাদা বলবো। তার আগে সত্যিকার অর্থে বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটি বলেন আর এটাকে যাই বলেন 4 ইয়ার কলেজ, এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, এটার জন্য একটা আসলে আমাদের এখন যেটা হচ্ছে একটা লিডারশিপ দরকার, এবং সেটা আসলে আরো আগেই ঢাকা ইউনিভার্সিটি টিচারদের মধ্য থেকে সেটা উঠে আসা উচিত ছিল। কারণ আমাদের একটা বড় অংশের টিচার কিন্তু আমরা অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ভালো ভালো সিস্টেমের সাথে পরিচয় হয়ে বাংলাদেশে গেছি, কিন্তু আমরা কিন্তু ওইখানে গিয়ে যেটা হয়েছে, আমরা গড্ডালিকা প্রবাহে নিজেদেরকে বিলীন করে দিয়েছি। আমরা কখনো সেই কথাটা চিন্তাও করিনি যে এটাকে একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা দরকার। সো এই ব্যাপারটা এখন খুবই ইমিডিয়েটলি ঢাকা ইউনিভার্সিটির টিচাররা চাইলেই পারেন, তারা কিন্তু একটা ওয়েল ডিফাইন্ড আপনার গ্রাজুয়েট প্রোগ্রাম চালু করতে পারে, এবং এই গ্রাজুয়েট প্রোগ্রাম চালু না করলে এটাকে আপনি কখনোই এটাকে একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে পারবেন না। হ্যাঁ, সেই জন্য হয়তো আপনাকে আন্ডারগ্রেড একটু সংকুচিত করতে হইতে পারে, কারণ আমাদের ক্যাপাসিটি শর্ট। আমরা যেটা দেখেছি বিগত দিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বিভিন্ন বিভাগ খোলা হয়েছে একেবারে অপ্রয়োজনীয়, একেবারেই অনেকগুলো ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট আছে যেগুলো খোলার কোনো প্রয়োজন ছিল না। তারপর অনেক সময় চাপ দিয়ে জোর করে আপনার স্টুডেন্ট সংখ্যা বাড়ানো হয়েছে, কোথাও হয়তো 40 জন, সেই জায়গায় এখন 80 জন করা হয়েছে, 100 জনের জায়গায় 200 জন করা হয়েছে, ক্লাসরুমে বসার জায়গা নাই। তো এই জিনিসগুলো আমাদের বিবেচনায় নেওয়া উচিত। আমাদের আন্ডারগ্রেডটাকে একটু সংকুচিত করে আমাদের মনে হয় আমাদেরকে গ্রাজুয়েট ডিগ্রি, এবং গ্রাজুয়েট বলতে আমি যেটা বলতেছি, গ্রাজুয়েট বলতে আপনি নিশ্চিত মাস্টার্স বলতেছেন? মাস্টার্স না, পিএইচডি এবং এমফিল ওই ধরনের প্রোগ্রাম। আমি ডাইরেক্টলি পিএইচডি প্রোগ্রামের কথা বলছি, সেই জিনিসটা খুবই জরুরি দরকার। 2 নম্বর হচ্ছে আমাদের যে 73-এর অধ্যাদেশ, এই অধ্যাদেশটা নিয়ে হয়তো অনেকেই অনেক মানে কি বলবো আবেগপ্রবণ হন। সো কিন্তু 73 অধ্যাদেশ টিচারদের হয়তো অনেক কিছু করার স্বাধীনতা দিছে, কিন্তু আমরা কিন্তু সেই স্বাধীনতার অপব্যবহার করেছি। শিক্ষকদেরকে সরাসরি দলীয় রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ করে দিছে। এখন যার ফল হয়েছে আপনি নীল, সাদা, পিঙ্ক বিভিন্ন দলে আপনি বিভক্ত হয়ে নির্বাচন করছেন। তারপর আমাদের সোসাইটির যে সমস্যাগুলো, যে আমরা এক দল আরেক দলকে কিভাবে আপনার নিপীড়ন করব, এখন ইউনিভার্সিটি পর্যায়ে বিভাগ পর্যায়ে সেই জিনিসগুলো চলে গেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই খারাপ যে একেবারেই গ্রামাঞ্চলের লাঠিয়াল বাহিনীর মতো ক্ষমতাসীনরা যারা বিরোধী মতের শিক্ষক তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। তো তাদের উপর মানসিক নির্যাতন, একাডেমিক নির্যাতন সবগুলো মানে চাপিয়ে দিচ্ছে, এবং এই যে ব্যবস্থা, এটার থেকে আমাদের কিন্তু উত্তরণ দরকার। আমার বক্তব্য হচ্ছে 73 অধ্যাদেশটা চেঞ্জ করা উচিত। এই যে দলীয় যে শিক্ষক রাজনীতি, এই জিনিসটা খুব দ্রুতই বন্ধ করে দেওয়া উচিত এবং অধ্যাদেশের মাধ্যমে বন্ধ করা উচিত ঠিক এই মুহূর্তে, এটা খুব জরুরি দরকার। 2, ছাত্র রাজনীতির ব্যাপারটা আমাদের এখানে আসা উচিত, যে ছাত্র রাজনীতি থাকবে, ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু সেটা হতে হবে সেন্ট্রালি টিএসসি কেন্দ্রিক, মধুর ক্যান্টিন কেন্দ্রিক, আদর্শ ভিত্তিক রাজনীতি। কোন দলীয় রাজনীতি, বিএনপির ছাত্র দল, আওয়ামী লীগের ছাত্রলীগ, জামায়াতে ইসলামীর ছাত্র শিবির, এইসব সংগঠন আসলে আমাদের এই যে আন্দোলনের মূল থিম, এই সংগঠনগুলোর সকল কার্যক্রম হলগুলোতে নিষিদ্ধ করা উচিত এবং দলীয় লেজুর ভিত্তিক রাজনৈতিক কার্যক্রম শিক্ষাঙ্গনে নিষিদ্ধ করা উচিত। তো স্টুডেন্টরা রাজনীতি কোন আদর্শকে কেন্দ্র করে ইউনিভার্সিটিতে সংগঠিত হবে, তারা তাদের মত প্রকাশ করবে, জাতীয় আন্তর্জাতিক সকল ইস্যুতে তারা নিজেদেরকে প্রকাশ করবে, সেটা কামনা করি। কিন্তু কোন অবস্থায় দলীয় যে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহৃত হওয়া, সেই জিনিসটা এবং নিপীড়নমূলক যে আপনার ছাত্র রাজনীতি, সেটা বন্ধ হওয়া উচিত। 3 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটির জন্য, আমাদের শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া, এটা অত্যন্ত ত্রুটিপূর্ণ
এবং অত্যন্ত আমি বলবো যে সেকেলে। হুম হুম সো আমরা একটা ব্যাচেলর ডিগ্রি পাস কাউকে আমরা ঢাকা, মাস্টার্স ডিগ্রি পাস কাউকে আমরা শিক্ষক হিসেবে নিয়োগ করে দিচ্ছি। তারপর উনি ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হচ্ছেন, অ্যাসোসিয়েট প্রফেসর হচ্ছেন, প্রফেসর হচ্ছেন, 65 ইয়ার্স এ রিটায়ারমেন্টে যাচ্ছেন। এবং দেখা যাচ্ছে নিয়োগ হওয়ার পরে অনেকের কোনো কর্মকাণ্ড থাকে না, কোনো শিক্ষা গবেষণা কোনো দিকে অনেকেরই পার্টিসিপেশন নাই। হ্যাঁ, একজন শিক্ষক আমি ধরে নেই যে আপনার গবেষণার পরিবেশ নেই, আপনার তো ক্লাসে পারফরমেন্স ভালো থাকবে, ক্লাস নেবেন, ছাত্র শিক্ষক সম্পর্ক বিল্ড আপ করবেন। ঢাকা ইউনিভার্সিটির একটা বড় অংশ শিক্ষক বা পুরো বাংলাদেশই বলেন একটা বড় অংশের শিক্ষকের কিন্তু শিক্ষকতার মান খুবই খারাপ। সো ক্লাস পারফরমেন্স খুবই খারাপ এবং এটা মূল্যায়নের কোনো পদ্ধতি নেই। সো আমরা এই যে একেবারেই আনকোরা লেভেল থেকে অনেকটা, আপনি যদি একটা বাচ্চার হাতে কেচি তুলে দেন যেটা হয়, সে কিন্তু কাগজকে যে কোনো ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। তো আমাদের যেটা হচ্ছে মাস্টার্স পাস ছেলেপেলেদের ইউনিভার্সিটির শিক্ষক বানায় দেওয়া এবং তাদের চাকরিটা একেবারে স্থায়ী, নেওয়ার কিছু নেই, যে কোনো সময় জাস্ট দলীয় রাজনীতি করলে আপনার পদোন্নতি হবে, আপনি প্রফেসর হয়ে যাবেন, আপনি প্রভোস্ট হবেন, বড় উপাচার্য হবেন, উপ উপাচার্য হবেন। এই যে সিস্টেমটা ডেভেলপ করছে, এই যে সিস্টেমটা ভেঙে দেওয়া উচিত। আমাদের কোনো ক্রমেই পিএইচডি ডিগ্রির আগে কাউকে নিয়োগ দেওয়া উচিত না। তারপর নিয়োগ প্রক্রিয়ার যে ব্যাপারটা, যে পুরা প্রক্রিয়াটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের উপর নির্ভর করে এবং নিয়োগ প্রক্রিয়াটা পুরোপুরি স্বৈরাচারী। আমি বলবো একটা ফেসিস্ট একটা সিস্টেম, যে বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য একটা 5 জনের একটা বোর্ডের মাধ্যমে একটা সিলেকশন বোর্ড বসায়, তাদের পছন্দ মতো কাউকে নিয়োগ দেয়, তারপর উপাচার্য তাদেরকে পদায়ন করেন, অ্যাসোসিয়েট প্রফেসর ওই পদে নিয়ে যান এবং সিন্ডিকেট সেগুলোকে অ্যাপ্রুভ করে। এখন পুরো প্রক্রিয়াটা কিন্তু একটা স্বৈরাচারী কাঠামোর ভিতর দিয়ে যায়। একজন বিসি চাইলে যে কাউকে নিয়োগ দিতে পারে, এটা এটা একেবারেই অপাঙ্ক্তেয়। ধরেন একজন আর্টস ফ্যাকাল্টির বা সোশ্যাল সায়েন্সের একজন ভাইস চ্যান্সেলর অথবা প্রো ভাইস চ্যান্সেলর, এখন দেখা গেল যে ফিজিক্স ডিপার্টমেন্টের, আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে একজন নিয়োগ বোর্ডের উনি চেয়ারম্যান। হ্যাঁ, ওনার কতটুকু একজন স্টুডেন্ট ইভালুয়েট করার ক্যাপাবিলিটি আছে, সেই জিনিসগুলা কিন্তু আছে। এখন এটা পুরোপুরি বন্ধ করা উচিত। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো ভূমিকা থাকা উচিত না এবং সম্পূর্ণই সেটা ডিপার্টমেন্টের ভিতরে আভ্যন্তরীণ হওয়া উচিত। ডিপার্টমেন্টের শিক্ষকরা তাদের সিনিয়র শিক্ষকদের হয়তো একটা প্যানেল হইতে পারে, 1/3 শিক্ষক বা সকল শিক্ষক, তারা হয়তো শিক্ষকদের আপনার মূল্যায়ন করে একটা প্যানেল করতে পারে। সেই প্যানেল থেকে হয়তো ডিন অফিস সর্বোচ্চ সিলেক্ট করতে পারে যে হু ক্যান বি ক্যাপেবল। কিন্তু এখানে বিসি প্রভিসির এখানে আশা কখনোই সংশ্লিষ্ট থাকা উচিত না। এই দলীয় লেজুর ভিত্তির রাজনীতি বন্ধ হলে বিশেষত শিক্ষক এবং ছাত্রদের জন্য, তাহলে এগুলি অনেক কিছুই কমে আসবে। এবং আমার যেটা মনে হয় যে যেসব দালিলিক পরিবর্তন দরকার, যেমন যে 73-এর অধ্যাদেশ কথা যেটা আপনি বললেন, সেটা চেঞ্জ করতে হবে। এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, আর সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় যে যেটা খুবই ল্যাকিং, সেটা হলো ফান্ডিং। প্রচুর পরিমাণে ফান্ডিং লাগবে। বিশেষত শিক্ষা খাতকে আপনি কোনো রকম ফান্ডিং ছাড়া মানে রাহেলিল্লা ছেড়ে দিলে তো হবে না, ঠিক না? যে এখানে আসলে গবেষণা মানে হলো টাকা, গবেষণাতে টাকা খরচ করতে হবে, ফান্ডিং থাকতে হবে, শিক্ষকদের স্বাধীনতা থাকতে হবে, ছাত্রদের জন্য একটা পড়ার পরিবেশ থাকতে হবে। তো